একটা কোশ্চিন আছে এখানে আমাদের, যে এই যে লাইনটা আমি লিখেছি 1948 সাল, এবং এখানে কি লিখেছি বলো তো, পার্ট সি, এটার মানে কি? 1948 সালে যে আমি পার্ট সি লিখেছি, এটার মানে কি? এটার মানে হলো, হ্যাঁ, ভারতবর্ষ যখন স্বাধীন হয়, ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলো ছিল, যতগুলো ছিল, মোট হলো ভাগ করেছিল কয় ভাগে বলো? এ, বি, সি, ডি। এ মানে কোনগুলো ছিল? এ মানে ছিল রাজ্য, যেগুলো হলো ব্রিটিশ যে ছিল তাদের একদম ডাইরেক্ট অন্তর্দখল ছিল, এবং সেখানে কী হয়েছিল বলো? ভোট হয়েছিল। যেমন পশ্চিমবঙ্গ বলো, আসাম বলো, উত্তরপ্রদেশ বলো, মহারাষ্ট্র বলো, ডাইরেক্টলি। বি মানে কোনগুলো ছিল? বি মানে ছিল যেগুলো প্রিন্সলি স্টেট ছিল, সেগুলো ছিল কার অন্তর্গত গো? বি এর অন্তর্গত। তারপর ছিল কি বলো? কোনগুলো? সি, যেগুলো তখনকার যে তোমার গভর্নর ছিল সরাসরি তার অন্তর্গত ছিল। যেমন তোমার বলতে পারো মধ্যপ্রদেশের ভোপাল বলতে পারো, দিল্লি বলতে পারো, এগুলোতে ভোট টোট কিছু হয়নি, এগুলো সরাসরি কার অন্তর্গত ছিল বলো? তখনকার যে তৎকালীন সময়ের যে তোমার গভর্নর ছিল তার অন্তর্গত। আর ডি মানে কোনটা? ডি ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা। তো যখন ভারতবর্ষ স্বাধীন হয় 1948 সালে, তখন এই যে হিমাচল প্রদেশ, এটা কার অন্তর্গত ছিল বলো? পার্ট সি এর মধ্যে। এখানে মোট টোটাল ছোট ছোট মোট 20খানা মানে ছোট ছোট তোমার রাজা ছিল, বা ছোট ছোট বলতে পারো ছিল তোমার রাজবাড়িগুলো ছিল, সেগুলো নিয়ে তৈরি হয় কি বলো? হিমাচল প্রদেশ 1948 সালে। এবং এটা কার মধ্যে অন্তর্গত হয় বলো? পার্ট সি। 1956 সালে এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা এই ছবিটা হলো তোমার 1956 সালের হলো ছবি। আমরা জানি 1956 সালে আমাদের কি তৈরি হয় করা হয় বলো? পেপসু। তাই না? পেপসুর ফুল নাম কি? পাঞ্জাব অ্যান্ড ইস্ট পাটিয়ালা স্টেট ইউনিয়ন। এবং এখানে কি হয় দেখো, এই যে পাঞ্জাব দেখতে পাচ্ছ সম্পূর্ণটা, এই নিচে তো আমরা দেখতে পাবো পরে হরিয়ানা হয়ে যায়। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে থাকে আমাদের হিমাচল প্রদেশের কিছু অংশ, কিছু অংশ এখানে, বাদ বাকি যে নীল অংশগুলো সেগুলো কি বলো? সেগুলো হলো তোমার পাঞ্জাব। আমরা এই কোশ্চিনটাও পরীক্ষায় আসে যে পাঞ্জাব আর হরিয়ানা কবে আলাদা হয়? 1966 সালে। 1966 সালে পাঞ্জাবটা আলাদা হয়ে গেল, হরিয়ানাটা আলাদা হয়ে গেল। আর যেগুলো পাঞ্জাবের যেগুলো পাহাড়ি অঞ্চল ছিল সেগুলো সম্পূর্ণ মিলে হয়ে গেল কি বলো? হিমাচল প্রদেশ। ঠিক আছে? এবং স্বাধীনতার আগে, এবং এটা 1971 সালে হলো এটা কি পায় বলো? পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়। তার আগে হিমাচল প্রদেশ কী ছিল বলো? ইউনিয়ন টেরিটারি হলো এটা। 1971 সালে যেটা আমাদের আছে হিমাচল প্রদেশ, তাকে আমরা কি সম্মান দিই বলো? পূর্ণ রাজ্যের হলো। এবং এই কোশ্চিনটা এখানে একটা কোশ্চিন ছিল, মেবি এখানে আমরা একটু, এই কোশ্চিনটা এসেছিলো, এটা মনে হয়, দেখি পরেরটায় আছে এটা। আচ্ছা আচ্ছা 1971 সালে আমরা দিলাম কি বলো? পূর্ণ রাজ্যের মর্যাদা দিলাম। তারপরে একটা খুবই গুরুত্বপূর্ণ আছে দেখো, এবং বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এটা ইম্পর্টেন্ট, যে 1972-এ সিমলা চুক্তি। প্রথম কোশ্চিন, যে সিমলা চুক্তি কার কার মধ্যে হয়েছিল? ভারত আর কার কার মধ্যে হয়েছিল? ওটা আলাদা গো, এটা আলাদা। মনে করো যে 1971 সালে কি হলো? ভারত আর বাংলাদেশের যুদ্ধ। ভারত আর বাংলাদেশে যখন যুদ্ধ হয়, পৃথিবীর ইতিহাসে এটা প্রথম ঘটনা যেখানে পাকিস্তানের 93,000 সৈন্য ভারতে সারেন্ডার করেছিল। 93,000টা লোক, বুঝতে পারলে? 1971 যুদ্ধ হলো, 93,000 লোক ভারতের কাছে তোমার সারেন্ডার করলো। এবং এখনকার সময় এটা একটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল টপিক। বলা হয় যে ইন্দিরা গান্ধীর কাছে সেই সময় একটা অনেক বড় অপরচুনিটি ছিল,
এই 93,000 সৈন্য নিয়ে পাকিস্তানের ওপর চাপ দিয়ে যাতে জম্মু কাশ্মীরটাকে সম্পূর্ণভাবে ভারতের মধ্যে হলো অন্তর্ভুক্ত করা যায়। ঠিক আছে, এটা একটা হলো ভারতের কাছে হলো তখন বিশাল বড় মানে ছিল। আমাদের এখন মনে হয় যে যেহেতু ভাবো না, তোমাদের কাছে যদি হয় তোমরা দেশের প্রধানমন্ত্রী হও এবং তোমাদের কাছে যদি একটা বিদেশি দেশের যারা যুদ্ধে হেরে গেছে তাদের 93,000 সৈন্য থাকে, এটা অ্যাকচুয়ালি ঠিকঠাক যদি ট্যাকটিক্স খাটাতে তাহলে জম্মু কাশ্মীরটা সম্পূর্ণভাবে ভারতে আসতে পারত। এটা বাইরে থেকে দেখে মনে হয়। মনে রাখবে যে 1971 সালে যে আমরা যুদ্ধ জিতি তার 50%-এর বেশি ক্রেডিট ছিল কার বলো তো? রাশিয়া। সেই সময় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা পুরোপুরি পাকিস্তানের সাপোর্টে ছিল এবং দেখতে পাচ্ছ তোমরা বর্তমানে পাকিস্তানের সাপোর্টে থাকে ওরা। চায়নাও পাকিস্তানের সাপোর্ট। তো অ্যাকচুয়ালি আমরা যে যুদ্ধে জিতেছিলাম কার সাহায্যে বলো? রাশিয়ার সাহায্যে। এবং রাশিয়া তখন বলে যে এর থেকে বেশি আমরা সাহায্য করতে পারবো না। কেন? কারণ তখন মনে করো স্বাধীনতার পর গোটা পৃথিবী জুড়ে শুরু হয়েছে ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার। তাহলে যদি সেই সময় আমেরিকা যদি হলো পাকিস্তানকে ডাইরেক্ট বা সরাসরি যদি সাহায্য করে দেয় তাহলে ভারতবর্ষে তখন কী হবে? রাশিয়া আর আমেরিকার যুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবং এই সময় যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তাকেও একটু তোমার তারিফ করা উচিত, লোকটারও বুদ্ধি আছে। ও যখন ভারতবর্ষে আসে, ভুট্টোও ছিল মনে হয়, যে হলো ইন্দিরা গান্ধীর সঙ্গে তোমার হলো দরদর করতে, যুদ্ধে হেরে গেছি, এবার এই 93,000 সৈন্যকে আমরা কি করব। ও খুব একটা ভালো কথা বলেছিল, মানে লোকটা ট্যালেন্ট তো ছিলই। লোকটা বলেছিল যে এই 93,000কে আমরা নিব না, তোমরা রেখে দাও। যারা যুদ্ধে হেরে যাওয়ার পর মাঠে হলো নিজের জীবন ত্যাগ না করে শত্রুর ঘরে বসে খায়, এরকম সৈন্য আমাদের দরকার নেই। তো ও একটা ভালো চাল জেনে দিয়েছিল। এর হবো তোমাকে আমরা ডেকেছি, ধরে নাও না, এক কাজ করো, ধরে নাও দেখবে, ধরে নাও আমাদের পাড়ার মধ্যে যে ধরে নাও দুজন ছেলে মেয়ের মধ্যে ঝামেলা হলো বা দুটো ছেলের মধ্যে। এবার ধরে নাও যে তোমার মা ওর বাড়িতে হলো কমপ্লেন করতে গেছে যে তোমার ছেলে মেরেছে, এবং মা শোনার আগেই যদি তার নিজের ছেলেকে মারতে শুরু করে না, তো পাশের বাড়ির মহিলাটা হলো থাক 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 মেরো না, বাচ্চা আছে বাচ্চারা করবেই। তো এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা খুব ভালো সূক্ষ্ম চাল খেটেছিল যে এইগুলো সৈন্য দরকার নেই। যুদ্ধে হেরে যাওয়ার পর এরা শত্রুর ঘরে বসে খাওয়া দাওয়া করছে, 1 বছরের মতো ছিল ওরা, ওদেরকে আমরা এখানে বসে বসে খাইয়েছি, এরকম সৈন্যর দরকার নেই। তো তারপর কি করা হয়? 1972 সালে হলো সিমলা চুক্তির মাধ্যমে 93,000 সৈন্যকে আমরা ছেড়ে দিই। এবং সেই সময়কার যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেটা যে প্রায় গর্ব করে তোমার ঘোষণা করে যে আমরা যুদ্ধে হেরে যাওয়ার পরও আমাদের যে সৈন্য ছিল তাদেরকে আমরা সম্পূর্ণভাবে ছাড়াতে পেরেছি। তো সিমলা চুক্তিটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই চুক্তির সাহায্যে একটা চুক্তির ক্লজ ছিল যে ভারত পাকিস্তানের মধ্যে যে কেউ কাউকে তোমার হলো আক্রমণ করবে না, ঠিক আছে, বা দুটো দেশের মধ্যে থার্ড পার্টি অ্যাপ্লাই করবে না। ঠিক আছে, অপারেশন সিন্দুরের পর যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ঘোষণা করে যে আমরা আর পাকিস্তানকে জল দিব না, তখন পাকিস্তানের তরফে ঘোষণা করা হয় যে আমরা আর সিমলা চুক্তি মানব না। এবার যে যাকে আক্রমণ করতে পারে। তো এই জন্য প্রায় প্রত্যেকটা নিউজ পেপারেই সিমলা চুক্তি নিয়ে বড় বড় খবরের কাগজ বেরিয়েছিল। তো এটা হলো আসতে পারে, অত টাফ কোশ্চেন দিবে না, মেবি এটাই আসতে পারে। সিমলা চুক্তি কত সালে হয়েছিল? সালটা লিখে দিচ্ছি 72। কোন কোন দেশের মধ্যে হয়েছিল? সালটা কী হবে? ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ব্যাস। আচ্ছা, এইবার আসি আমরা এখানে। দেখো, প্রথমে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, এবং কোশ্চিনটা কোথাকার? সেটা হলো এটা কোথাকার আছে? এটা ইউপিএসসির কোশ্চিন, 2021 সালে এসছে। হিমাচল প্রদেশের স্থাপন বর্ষ কোনটি? মানে হিমাচল প্রদেশ কবে প্রতিষ্ঠিত হয়? সালটা কি বললাম? 1971। এবার বড় দিদি ভাই, হিমাচল প্রদেশের রাজধানী কী হবে? হিমাচল প্রদেশের রাজধানী কী হবে? সিমলা। মনে রাখবে, হিমাচল প্রদেশের 2খানা রাজধানী আছে, একটা কি আছে? সিমলা, আর একটা হলো ধর্মশালা। সিমলা হলো তোমার কোথাকার? গ্রীষ্মকালে। মনে রাখবে, আমরা গ্রীষ্মকালকে ইংরেজিতে কী লিখি? মনে রাখবে, এস ফর সামার, এস ফর সিমলা। এরপর ভুলে গেলে কিছু করার না আর। এস ফর সামার, এস ফর কী হলো? সিমলা। তো আমাদের গ্রীষ্মকালের রাজধানী কী ছিল বলো?
গ্রীষ্মকালে রাজধানী হলো তোমার সিমলা, এবং শীতকালে কি আছে বলো, ধর্মশালা। আচ্ছা, এইখানে একটা খুবই ইন্টারেস্টিং টপিক। আমরা সবাই জানি যে আমাদের 1912 সালের আগে ভারতবর্ষের রাজধানী কী ছিল? ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা, তাই না? ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা। মনে রাখবে যে ইংরেজরা এখানে ওদের ঘাঁটি গাড়ার পর কলকাতার রাজধানী ছিল। এখানে একটা ইন্টারেস্টিং টপিক, তোমরা আশা করি ইতিহাসে পড়েছো, যে 1864 সালে যে আমাদের কলকাতা আছে, কলকাতা থেকে তারা কি করে, তাদের যে প্রশাসনিক কাজকর্ম সেটাকে নিয়ে যায় কোথায় বলো, সিমলাতে, তাই না? কারণ কলকাতায় তোমার গরম পড়ে এতটাই যে তারা সাহেব মানুষ এখানকার সঙ্গে হলো মানাতে পারছিলেন না। ওই জন্য তারা কি করে, তাদের যে অফিসটা আছে, তাদের যে প্রশাসনিক কাজকর্ম, এটা নিয়ে যায় কোথায় বলো, সিমলাতে। ওই জন্য সিমলাকে বলা হয় সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া। তাহলে এটাও কোশ্চিন ভালো, যে সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া কাকে বলা হয় গো, সিমলাতে। কারণ সিমলাতে 1864 সালে ইংরেজরা তাদের প্রশাসনিক যে রাজধানী ছিল সেখানে সব কাজকর্মের জন্য হলো নিয়ে যান। এবং এইটা তোমরা আরেক জায়গায় শুনবে, তোমরা যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়বে, তোমরা একটা টপিক পড়তে পারবে, বলো তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট সেক্রেটারিকে? সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেক্রেটারি অ্যালান অক্টোভিয়াম হিউম। তো বলা হয় যে এই যে কংগ্রেসের প্রতিষ্ঠাতা আছে, অনেকে বলা হয় অ্যালান অক্টোভিয়ান হিউম একে সেফটি ভালভ থিওরি দিয়েছিল। এবার এই যে কারণটা বলা হয়, অ্যালান অক্টোভিয়াম হিউম যে আছে, তিনি একজন ইংরেজদের উচ্চ পদস্থ আমলায় ছিলেন। তিনি সিমলায় কর্মরত ছিলেন। যখন তিনি সিমলায় কর্মরত ছিলেন তখন তিনি হলো ওই যে নথিপত্র ঘেটে হলো খোঁজ পান যে ভারতবর্ষে অনেকটা বড় সড়ো আন্দোলন হতে পারে, তাই না? তো এই যে আন্দোলনকে দমন করার জন্য তিনি এটাকে সেফটি ভাল্ব করতে চেয়েছিলেন, যাতে হলো মানুষের রাগটা একবারে নেওয়া ফেটে ধীরে 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 ব্লাস্ট হয়। এবং এখানেও বলা হয় যে তিনি হলো সিমলাতে যখন ছিলেন তখনই তিনি জানতে পেরেছিলেন। সিমলাতে কেন ছিলেন? কারণ আমি আবার বলছি, সিমলা কি ছিল, সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া। ক্লিয়ার? এবার বলো সীমানা। আমরা যদি দেখি হিমাচল প্রদেশের সঙ্গে কার কার সীমানা থাকবে? একটা হলো জম্মু কাশ্মীর, একটা লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা, আর এটা কে আছে এখানে ইম্পর্টেন্ট, চীন কিন্তু না, অ্যাকচুয়ালি কে আছে বলো, তিব্বত। এখানে ইম্পর্টেন্ট, চায়নার সঙ্গে বলো তো, ভারতের সঙ্গে চায়নার যুদ্ধ কবে হয়েছিল? কত? 1962 হলো। এবার বলো তো তোমার যুদ্ধটা কেন হয়েছিল? মেন কারণ এই যে তিব্বত দেখতে পাচ্ছ এদিকে, এটা হলো চায়নার তিব্বত এলাকা হলো এটা। আর এইখানে দেখো আমি কি বললাম, যে রাজধানী কী আছে এখানে আমাদের, ধর্মশালা। খুব মন দিয়ে শোনো, 1960 সালে তিব্বতকে যখন হলো চায়না দখল করে, এবং তিব্বতের এখন কে আছে সর্বোচ্চ গুরুকে, দালাই লামা। মনে রাখবে তার নাম কিন্তু দালাই লামা না, নামটা আমার অ্যাকচুয়ালি মনে নেই। দালাই লামা হলো একটা ধর্মীয় পোস্ট, যেমনভাবে আমরা মৌলবী বলি বা পুরোহিত বলি, তো সেরকমভাবে দালাই লামা এটা কিন্তু কোনো একটা ব্যক্তি না, এটা একটা পোস্ট। তো সেখানে কি করা হয় বলো, দালাই লামা যা আছে এদেরকে ওখান থেকে পুরো অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়। দালাই লামাদেরকে যখন তাড়িয়ে দেওয়া হয়, প্রচুর পরিমাণে তিব্বতী আসে কোথায়, ভারতে। এবং মন দিয়ে শোনো, ভারতে এসে তারা আশ্রয় নেয় ধর্মশালায়, এবং সেখানে তারা একটা মিনি পার্লামেন্ট খুলেন। কি বললাম, মিনি পার্লামেন্ট, তারা একটা প্রধানমন্ত্রী করেন, তাদের হলো বিভিন্ন মন্ত্রী করেন, তাদের হলো রাষ্ট্রপতি করেন। এক ভারতবর্ষ তিব্বতী যে বৌদ্ধিস্ট ছিল তাদেরকে তোমার রাজনৈতিক আশ্রয় দেয়। এখান থেকে হলো ইন্ডিয়ার সঙ্গে চীনের মেন ঝামেলার হলো শুরু। ঠিক আছে, একটা এটা। আর একটা দেখতে পাবে আমাদের, সেটা কি বলো, কৈলাস পর্বতমালা। ভাবো ভারতবর্ষের পক্ষে এটা কত বড় লজ্জার। আমরা বলি পিওকে আমাদের, পিওকে অবশ্যই আমাদের, কিন্তু যেটা কৈলাস পর্বতমালা
সেটা তো ভারতবর্ষের ইতিহাসে আছে। এবং বর্তমানে যে বিজেপি সরকার, তার তো উচিত সকালে একবার বলা যে আমরা কৈলাস দখল নেবো, বিকালে বলা, কিন্তু দম নাই। একবার মুখ ফুটে দেখতে পাও না? ভারতবর্ষ বলে যে কৈলাস পর্বতমালা আমরা দখল নেব, না পাকিস্তান বলে যে সেখানে একটা মুসলিম শ্রেণী আছে, নাম কি ভাই? উইঘুর মুসলিম। এতগুলো দেশ আছে, 56টা মুসলিম দেশ, কারো এটুকু দম নাই যে চীনকে বলুক যে সেখানে যে মুসলিম সম্প্রদায় আছে, তো তোমার উইঘুর মুসলিম, যে তাদের ওপর যে চীন অত্যাচার করছে সেটা বন্ধ করুক। কারো দম নেই, একটা দেশের দম নেই। এখানে এরা ইসরায়েল প্যালেস্তাইনে চিল্লায়, কারো একবার আমি কারো মুখে শুনতে পাই না যে উইঘুর মুসলিমদের বলুক। ওখানে ওদের যে কোরআন পড়তে দেওয়া হয় না, ওদের নামাজ পড়তে দেওয়া হয় না, কোরআন বইগুলোকে প্রত্যেকটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কারো বলার ক্ষমতা নাই। না ইন্ডিয়া পারছে তোমার বলতে যে আমরা কৈলাস নিব, না হলো মুসলিমরা হলো পাকিস্তান বলো, সৌদি আরব বলো, তো এই হলো চায়না, সবারই মুখ বন্ধ। তো পৃথিবীতে ধর্ম বড়, ধর্মর থেকে বড় কি টাকা পয়সা, সবারই মুখ বন্ধ। পাকিস্তান কী করে বলবে? পাকিস্তান চলছে চায়নার টাকায়, তাই না? তো এইটা হলো তোমার হলো পাকিস্তানের জিও পড়ে। ওখানে এত অত্যাচার হচ্ছে, প্যালেস্তাইনে যা অত্যাচার হচ্ছে তার থেকে 10 গুণ বেশি হলে ওখানে অত্যাচার হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউ নাই। কারো তোমার হলো তুমি সাউন্ডে শুনতে পারবে না, কারো স্ট্যাটাস দেখতে পাবে না যে ওদের জন্য তোমার হলো কোনো একটা আওয়াজ তোলা হোক। দুর্ভাগ্য। আচ্ছা, এইবার এই জায়গাগুলো আমাদের হলো ইম্পর্টেন্ট, যে আমরা যখন হলো হিমালয়ে পড়ি, আমরা কি পড়েছিলাম? অনেকগুলো রেঞ্জ। এইবার আমাদের দেখতে হবে আমাদের হিমাচল প্রদেশে আমাদের কোন কোন রেঞ্জ আছে। একটা কি আছে বলো? শিবালিক, ধৌলাধর, পীরপাঞ্জাল, গ্রেটার হিমালয়, জাসকার। আমি একটু ম্যাপটা দেখাতে চাইছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, এটা কোন রেঞ্জ? লাদাখ। এটা আছে? এটা নেই। বাকি থাকলো কি? জাসকার, পীরপাঞ্জাল, ধৌলাধর, শিবালিক। আর এখানে কি আছে বলো? গ্রেটার হিমালয়। এইখান থেকে একটা কোশ্চিন আসে। আমরা জানি হিমাচল প্রদেশের একটা বিখ্যাত জায়গার নাম কি আছে? কুল্লু, মানালি। চাকরি বাকরি পেলে সবার ওখানে যাওয়ার ইচ্ছা। প্রবলেমটা এখানে যে আমরা চাকরি বাকরি পেলে ওখানে যাবো, দুদিন মজ মস্তি করে চলে আসবো, জঙ্গল কাটবো, গাছ কাটবো, ওখানকার তোমার টুরিস্ট প্লেস হবে, তারপর লোক মরবে ওখানকার। একবার এমন মানে তোমার ভূমিকম্প হওয়া উচিত যেখানে ওদের লোক মারা যাচ্ছে না, টুরিস্ট মারা যাচ্ছে, তাহলে এগুলো বন্ধ হবে। তো একটা কোশ্চিন আছে যে কুল্লু বা মানালি, খুবই কমন কোশ্চিন। আমি কোশ্চিনটাও বলে দিচ্ছি, শুধুমাত্র অপশন দেয় কুল্লু দেয়, যে কুল্লু কোন কোন রেঞ্জের মধ্যে অবস্থিত আছে। অপশনটা হয় জাসকার আর হলো ধৌলাধর। এই যে বইটা দেখতে পাচ্ছি আমরা তপতি পাবলিকেশনের, এখানেও কোশ্চিনটা আছে। কুল্লু বলুক, মানালি বলুক, মনে রাখবে হিমাচল প্রদেশের যে রেঞ্জগুলো আছে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা বলো? একটা কুল্লু, সেটা হলো কার মাঝখানে আছে? জাসকার আর হলো ধৌলাধর। অনেক সময় তোমার পীরপাঞ্জলও দেয়, কিন্তু না না, এটা তোমার হলো ধৌলাধর থাকবেই। এবার কি বলো? ধৌলাধর অপশন থাকবে, ধৌলাধরের সঙ্গে কোনটা আছে সেটা নেবে। ঠিক আছে, ধৌলাধরের সঙ্গে যে অপশনটা থাকবে সেটা নেবে। কারণ এগুলো অ্যাকচুয়ালি দেখো প্রত্যেকটাই একটার সঙ্গে একটা কী করা আছে বলো? ল্যাপ হয়ে আছে, ওভারল্যাপ হয়ে আছে। তো পরীক্ষার সময় যখন কোশ্চিন দেয়, যখন দেখবে যে যখন দেয় তোমার কাশ্মীর কার মধ্যে আছে, একটা কমন থাকে, সেটা পীরপাঞ্জাল। পীরপাঞ্জাল কমন থাকে, এবার ওর সঙ্গে তোমার দুটোই থাকতে পারে অপশন। তো মনে রাখবে এগুলোর জন্য না প্রচুর হলো মানে এমসিকিউগুলোতে প্রবলেম হয়। লাস্টে হলো আমি এই জায়গাটাতে এসেছি যে যখন আমি কাশ্মীর দেখবো, আমি একটাই রেঞ্জ দেখবো, সেটা পীরপাঞ্জাল কোথায় আছে আমার সেটা অ্যান্সার। আমি দুটো মুখস্থ করবো না, কারণ দুটো থাকেই না, উল্টাপাল্টা হয়ে যায়। আর যখন আমার কুল্লু বলবে তখন আমি কী বলবো বলো? ধৌলাধর। ঠিক আছে, ওর সঙ্গে যেটা থাকবে সেটা আমরা নিব। আচ্ছা, এইবার এখানে দেখো যে তোমার রিভার, ভালো করে বলো যে হিমাচল প্রদেশে যে রিভারগুলো থাকবে সেগুলো কী কী রিভার থাকবে? ভালো করে যদি আমরা একটু ছবিটা দেখতে যাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, একটা থাকবে তোমার চেনাব, একটা রাবি, একটা বিয়াস, সতলজ আর যমুনা। ঠিক আছে, আচ্ছা এবার বলো তো এই যে সতলজ রিভার আছে তার উৎপত্তি কোথায়? ধরে জানলাতে ফেলে তো নিচে, রাক্ষসতাল। চাকরিটা ওইভাবে দেখছো, কি বললাম? রাক্ষসতাল হলো। আচ্ছা, বাকিগুলো যেগুলো আছে সেটা একটু পরে বলছি, এটা পরে তাহলে বললে আর সুবিধা হবে। তাহলে বর্তমানে আমরা রিভারে দেখলাম, সেটা হলো বিয়াস, রাবি, চেনাব, সতলজ, যমুনা।
আর এখানে আছে কি বলো, সর্বোচ্চ শৃঙ্গ। একবার নামটা দেখে রাখো, অতটা ইম্পর্টেন্ট না, সেটা হলো রেও পুরজিল। ঠিক আছে, অতটা আমাদের হলো এই জায়গাটা হলো ইম্পর্টেন্ট না। আচ্ছা, এইবার এখানে কি আছে বলো, প্রতীক। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা বলো এখানে আমার হলো তুষার চিতা, রাজ্য প্রাণী। তো মনে রাখবে যে তুষার চিতা দেখতে পাওয়া যায় কোথায়, হিমাচল প্রদেশে দেখতে পাওয়া যায় তুষার চিতা, রাজ্য প্রাণী। এখানে কি পাখি কি আছে বলো, ওয়েস্টার্ন টাপোগ্যান, এটা হলো আমার পাখি। যদি বলে বৃক্ষ কোথায় দেখতে পাওয়া যায়, দেবদারু। আর যদি বলে রাজ্য হলো ফুল, তাহলে কি আছে বলো, পি রোডোডেন্ড্রন। এই নামগুলো কেন ইম্পর্টেন্ট, শুধুমাত্র এইটা আর হলো এইটা নামগুলো পাহাড়ি নাম তো অনেক সময় দিয়ে দেয়, তো ঘাবড়াবে না। যদি বলে রাজ্যর ফুল পিঙ্ক রোডোডেন্ড্রন, এটা কোথায় হয় বলো, হিমাচল প্রদেশ। আর ছবিটা দেখতে পাচ্ছ কি আছে, তুষার চিতা, এটা কোথায় আছে, হিমাচল প্রদেশ। আচ্ছা, এই পয়েন্টটাও খুব আমাদের ইম্পর্টেন্ট, তাই না? এখানে আমরা কি পড়ছি বলো, সংস্কৃত হলো। সংস্কৃতির মধ্যে আমরা দুইটা জায়গায় পড়তে চাইছি, হলো একটা লোকনৃত্য এবং একটা কি বলো, উৎসব। এই লোকনৃত্যর মধ্যে তোমরা প্লিজ একটু হলো কিন্নরি আর লাহলি, এই যে দেখতে পাচ্ছ লোকনৃত্য, এমন করে চেষ্টা করে যে নামগুলো দেখো, নামগুলো মনে হয়ে কী হচ্ছে বলো, পাহাড়ি নাম হবে, তাই না? কিন্নরি আছে, কি আছে বলো, লাহলি। আর যদি উৎসব বলে, এই নামটা খালি পড়ে রাখবে, একটাই নাম, কি আছে বলো, কুল্লু ও দশেরা। এখানে দেখো এই কোশ্চিনটাও দেখেছি যে কুল্লু দশেরা কোথায় উদযাপিত হয়, এবং এটা কিন্তু ভালো কোশ্চিন, তোমার ইউপিএসসির কোশ্চিন আছে যে কুল্লু দশেরা উৎসব কোথায় বলো, কুল্লু বা তোমার হলো হিমাচল প্রদেশে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা হলো দুটো নাম বললাম, লোকনৃত্যের মধ্যে কিন্নরি আর কি আছে বলো, লাহলি, ভালো করে মনে রেখো। আর উৎসবের মধ্যে খালি মনে রাখো একটাই, সেটা কি বলো, কুল্লু দশেরা। আচ্ছা, এইবার দেখো গুরুত্বপূর্ণ শহর, এগুলোই তো আমাদের স্বপ্ন, তাই না? চাকরি বাকরি পেলে এখানে যাওয়া লাগবে। তাহলে প্রথমে কি আছে বলো, সিমলা। সিমলা থেকে একটাই কোশ্চিন আসে, সিমলাতে কি আছে বলো, আমাদের আলু গবেষণা কেন্দ্র। তো মনে রাখবে, হ্যাঁ সিমলাতে আলু গবেষণা কেন্দ্র আছে, ঠিক আছে, বা ইংরাজিতে বলে পটেটো রিসার্চ সেন্টার। তাহলে প্রথমে কোশ্চিন, সিমলা কোথায় আছে, হিমাচল প্রদেশে। 2 নম্বর, এই রিভারগুলো আমি দেখতে পাই না, তবু একবার পড়ে রাখবে, সিমলা বিয়াস নদীর তীরে আছে, দরকার নেই, খালি এইটা ভালো করে মনে রাখবে, সিমলা কোথায় আছে বলো, সিমলাতে আছে হলো আলু গবেষণা কেন্দ্র, হলো এটা। 2 নম্বর, এখানে কি আছে বলো, শহর, ইম্পর্টেন্ট শহরগুলো, মানালি, কুল্লু, হলো এটা। আর এই নামটা খুব ভালো করে মনে রাখো, ডালহৌসি। এটা কি আছে বলো, এটা হলো একটা তোমার হিল স্টেশন, তাই না? যেভাবে দার্জিলিং হিল স্টেশন আছে, সেমভাবে কি আছে বলো, ডালহৌসি। এখানে কোশ্চিনটা দেখলাম, মনে হয় যে ডালহৌসি হিল স্টেশন কোন রাজ্যে আছে, তার অ্যান্সার কী হবে, ডালহৌসি হিল স্টেশন আছে তোমার হলো হিমাচল প্রদেশে আছে। এবং না, নামটা চেঞ্জ করেনি। এবং এটা কি আছে বলো, কাংড়া ভ্যালি, তাই না? এই যে দেখো লোকজন এখানে ঘুরতে গেছে, তোমরা চাকরি বাকরি পাও, তারপর তোমরাও ঘুরতে যাও, ছবি টবি তুলো, তাহলে এর পরের ক্লাস তোমাদের ছবি দিয়ে দেবো যে এরা আমাদের এখানে পড়তো, আমরা এমন পড়িয়েছি, চাকরি পেয়ে এরা ঘুরতে গেছে, ও তো পাবে, তুমিও পেয়ে যাবে। তারপরে আমরা তোমাদের ছবি লাগিয়ে দেবো কোচিংয়ে, একদম বাস্তব ছবি, ভাই যাবে, ভাইয়ের ছবি লাগিয়ে দেবো একদম, অবশ্যই। সেটা কি বলো, কাংড়া ভ্যালি। তো কাংড়া ভ্যালিটাও কি বলো, খুবই ইম্পর্টেন্ট। কোথায় আছে, কাংড়া ভ্যালি আছে হলো আমার হলো হিমাচল প্রদেশের। নামগুলো দেখো, সিমলা, মানালি, কুল্লু, এটা অতটা ইম্পর্টেন্ট নেই। ডালহৌসি আর কি আছে বলো, ডালহৌসি আর হলো কাংড়া ভ্যালি। তাহলে এগুলো আছে কোথায়, এগুলো আছে হলো তোমার হিমাচল প্রদেশ। আর একটা কোশ্চেন যেটা সিজিএল এসেছিল, শুধুমাত্র এটাই পড়ে রাখো যে সিমলা কোন নদীর তীরে আছে, সেটা কি আছে বলো, বিয়াস নদীর তীরে। ক্লিয়ার? আচ্ছা, এটা কি আছে বলো, হ্রদ। মাত্র 3খানা আছে, 3খানায় পড়বো। 1 নম্বরে কি আছে বলো, আমাদের রেণুকা। 2 নম্বরে কি আছে বলো, চন্দ্রতাল। 3 নম্বরে কি আছে বলো, গোবিন্দ সাগর। একটা আছে তোমার গোবিন্দ সাগর হ্রদ, আর একটা আছে গোবিন্দ সাগর পন্থ, সেটা কিন্তু উত্তরপ্রদেশের দিকে আছে। এইটা শুধু কি আছে বলো, গোবিন্দ সাগর। তো শুধুমাত্র 3খানা নাম, রেণুকা, একটা কি আছে বলো, চন্দ্রতাল, এবং একটা কি আছে বলো, গোবিন্দ সাগর। রেণুকা, চন্দ্রতাল, এবং কি আছে বললাম বলো, গোবিন্দ সাগর, এটা হলো আমার হ্রদ। আচ্ছা, এইবার এই জায়গাটা আমি একটু হলো ফোকাস করতে চাইছি, সেটা কি আছে বলো, এটা হলো গিরিপথ, বা একে কী বলে বলো, পাস।
হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, আর এদিকে আমার হলো সিকিম আর তোমার অরুণাচল প্রদেশ, আর ওইদিকে দক্ষিণে তোমার পড়তে হয় হলো 3খানা পাস, তাই না? তো এই পাসগুলোর মধ্যে হলো সব থেকে যেটা ইম্পর্টেন্ট, হিমাচল প্রদেশ যে আছে তার আমরা মোট 3খানা পাস পড়বো। কতগুলো বললাম বলো? 3খানা হলো পাস হলো আমরা পড়ব। আচ্ছা, আমি একটু ছবিটা দেখাতে চাইছি এখানে। আচ্ছা, এখান থেকে তোমাদের মনে রাখবে আমি 3খানা পাস, হিমাচল প্রদেশের যে পাসগুলো বলতে চাইছি সেটা 3খানা আছে। একটা আছে ধরে নাও এইদিকে আমার হলো রোটাং, আচ্ছা, এইদিকে আছে তোমার হলো শিবকিলা, আর এইদিকে আছে আমার হলো বারালাচা। 3টা থেকে 3টা কোশ্চেন আসতে পারে। এবার বলো তো আমাকে, যদি বলে যে হিমাচল প্রদেশের কোন পাস হিমাচল প্রদেশের সঙ্গে আমাদের যে জম্মু কাশ্মীরের লাদাখ অঞ্চলটা আছে তার সঙ্গে যুক্ত করে, কী হবে? কোন পাস? বারালাচা। যদি বলে যে তিব্বতের সঙ্গে, বা তোমার কোন পাস হবে? শিবকিলা। বা আরেকটা কোশ্চেন আছে, কৈলাস পর্বতমালা, হিমাচল প্রদেশ থেকে যে কৈলাস পর্বতমালা আছে তাদের যে মাঝখানের পাস কী হবে? সেটাও কী হবে? সেটাও হবে তোমার হলো শিবকিলা। ক্লিয়ার? তাহলে হিমাচল প্রদেশ থেকে যে পাসগুলো আছে সেই 3টে পাস আমরা হলো বললাম, 3টে পাস আমরা হলো ভালো করে পড়ে রাখবো। একটা হলো আমাদের হলো রোটাং পাস, একটা হলো শিবকিলা, এবং একটা হলো বারালাচা পাস। আর একটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি বলো? জাতীয় উদ্যান, বা একে বলি আমরা ন্যাশনাল পার্ক। হিমাচল প্রদেশে কোন কোন আছে? 1 নম্বরে গ্রেট হিমালয়, 2 নম্বরে পিন ভ্যালি, তারপরে খিংগঙ্গার সিম্বলবড়া। তাহলে খুব খুব ইম্পর্টেন্ট 4টা কি বললাম? গ্রেট হিমালয়, এবং এটা কার মধ্যে আছে বলে? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও আছে। তো যখন হিমালয় বলছি তার মানে হিমাচল প্রদেশই হবে। ক্লিয়ার? তো গ্রেট হিমালয়, তারপরে কি আছে বলো? পিন ভ্যালি, তারপরে ক্ষীরগঙ্গা, তারপরে হলো সিম্বলবড়া ন্যাশনাল পার্ক। আচ্ছা, এখান থেকে যে তোমার ইকোনমি আছে একটাই পড়বো আপেল, তাই না? আমরা তো জানি যে হলো হিমাচল প্রদেশের প্রধান ফল কি বলো? আপেল। সব থেকে বেশি আপেল কোথায় উৎপন্ন হয় বলো? ওই হিমাচল প্রদেশে। তাহলে আপেল কোনো প্রবলেম নেই। যখনই হলো মানে যখন বলে না যে লোকজন মালদায় যখন আসতাম না তখন বলতো যে মালদায় গেলে আমের দাম এতই সস্তা যে আম তোমার রাস্তায় রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়, চোখ বন্ধ করে হাত তুললে আম পেয়ে যাবো, মানে শুনেছিলাম। তারপর কিনতে গিয়ে এমন দাম দেখেছি, ইম্পসিবল ভাই। মালদায় 4 বছর মানে আম খেতে পারিনি ভাই, এত দাম, তাই না? তো মনে হয় সস্তা, কিন্তু অ্যাকচুয়ালি সস্তা না। তো মালদা যেরকম আমের জন্য বিখ্যাত, হিমাচল প্রদেশ কার জন্য বিখ্যাত বলো? হিমাচল প্রদেশ তোমার বিখ্যাত আপেলের জন্য। আচ্ছা, একটা কোশ্চিন এখানে দেওয়া নেই, মনে করে রাখবে। 2011 সালের সেন্সাস অনুসারে, কি বললাম? 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি গ্রামের লোক বাস করে পার্সেন্টেজ হিসাবে? হিমাচল প্রদেশ। ঠিক আছে? 2011 সালের সেন্সাস অনুসারে ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বেশি গ্রামীণ লোক বাস করে? অ্যান্সার কি বললাম? হিমাচল প্রদেশ। আর 4 বেশি নেই, আর 3-4টে বিবিটি আছে। এখানে আছে বলে একটাই হলো আমি দিয়েছি হলো বিখ্যাত হলো বিশ্ববিদ্যালয়, কে আছে? আইআইটি মান্ডি। এই যে আইআইটি মান্ডি আছে, এইখান থেকে আমাদের বড় তো এই আইআইটি মান্ডি থেকে বর্তমানে যে লোকসভার যে তোমার এমপি কে আছে, খুব বিখ্যাত মানুষ এবং কন্ট্রোভার্সিয়াল, আরে রাহুল গান্ধী। উত্তরপ্রদেশে ভাই, উত্তরপ্রদেশের রায়বেরেলি জায়গা থেকে। এখানে এখানে আমাদের একটা ফেমাস অ্যাক্ট্রেস আছে, নাম বলো এবার? কঙ্গনা রানাওয়াত, তাই না? বিখ্যাত। তো কঙ্গনা যদি বলে, কঙ্গনা রানাওয়াত কোথাকার আছে বলো? আইআইটি মান্ডি। যেমন নামটাও মান্ডি, ওর সঙ্গে মিলে গেছে একদম। কঙ্গনা রানাওয়াত কি আছে বলো? আইআইটি মান্ডি। পুরো ম্যাড একদম, কিন্তু আমার ফেভারিট অ্যাক্ট্রেস কঙ্গনা রানাওয়াত, ফেভারিট অ্যাক্ট্রেস। আচ্ছা, এইবার এখানে দেখো কয়েকটা হলো নিকনেম আছে। নিকনেম থেকে আমরা একটাই পড়বো এখানে, যে হলো কি বলো? কুইন অফ হিল। কী হবে এটা? সিমলা, পাহাড়ের রানী। তারপর কি আছে বলো এখানে? অ্যাপেল বাউল অফ ইন্ডিয়া, এটাও সিমলা হবে। সব থেকে বেশি পরিমাণ হলো অ্যাপেল পাওয়া যায়।
তারপর এখানে দিয়েছি আমরা একটা মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। সুইজারল্যান্ড যাওয়ার যেহেতু আমার যোগ্যতা নেই, তার জন্য আমরা আমাদের মতে নাম দিয়ে দিয়েছি মিনি সুইজারল্যান্ড। এবং তোমাদের এখানেই দেখবে, তোমাদের এখানে যখন বর্ষাকালে হয়ে যায়, এখানে একটা কী যেন আছে, খাল আছে একটা, কি নাম? হ্যাঁ, ওই লোক তখন দীঘা ভেবে নেয় ওটাকে। এই তো আমাদের যোগ্যতা। ওখানকার লোক ভাটরা বিলের মালিক ফোন করে যাবে ওখানে। আচ্ছা, হলো এটা। আর এটাও বলা হয় ল্যান্ড অফ গড। ঠিক আছে, এই যে নিকনেমগুলো পড়লাম, সব থেকে বেশি আমরা পড়বো সেটা কোনটা বলো? কুইন অফ হিল। এটা কী হবে? সিমলা। আর এটা পড়বে অ্যাপেল বাউল অফ ইন্ডিয়া। কী হবে? অ্যাপেল বাউল অফ ইন্ডিয়া হলো হিমাচল প্রদেশ, সিমলা। লাস্ট, আজকের মতো লাস্ট তোমার আর দুটো ইম্পর্টেন্ট আছে। সেটা কি বলো? গুরুত্বপূর্ণ ড্যাম। গুরুত্বপূর্ণ ড্যামের মধ্যে প্রথমে কি আছে বলো? নাফথা ঝাঁকড়ি। পরীক্ষায় দুটো কোশ্চিন আসে যে নাফথা ঝাঁকড়ি যে ড্যাম কোন রাজ্যে আছে, কোন নদীর ওপর? সতলেজ। আর একটা কি আছে বলো? ভাকরা নাঙ্গাল। এইবার আচ্ছা, দেখতে ভালোই লাগছে, অত করার দরকার নেই। ভাকরা নাঙ্গাল যে ড্যাম আছে সেটা কোন রাজ্যে আছে দিদিভাই? হিমাচল প্রদেশ। ভাকরা নাঙ্গাল ড্যাম কবে প্রতিষ্ঠিত হয়? একটাই পড়তে পড়েছিলাম, সাল। কোনো ড্যামের সাল পড়তে হয়, এটাই পড়তে হয় 1948। কারণ স্বাধীনতার পর যখন এই ড্যামগুলো তৈরি করা হয়, তৎকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তিনি কি বলেছিলেন? যে যে ড্যামগুলো আছে এগুলোই হলো আমাদের আধুনিক ভারতের মন্দির। পরীক্ষা এটাও কোশ্চিন দেয়, জওহরলাল নেহরু কোন ড্যামকে আধুনিক ভারতের মন্দির বলেছিলেন? সেটা কোনটা হবে? ভাকরা নাঙ্গাল ড্যাম। ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোশ্চিন এখান থেকে, চ্যাপ্টার শেষ। কি আছে বলো? জিওথার্মাল বা হলো হট স্প্রিং। খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা আশা করি কয়েক জায়গায় কোশ্চিন পাবে। যেরকম আমাদের পশ্চিমবঙ্গ আছে, কি আছে? বীরভূমের বক্রেশ্বর। এই কয়েকটা নাম আমি খালি তোমাদেরকে দুখানা নাম দাঁড়াতে বলছি। একটা হলো তোমার মণিকরণ। কি বললাম বলো? মণিকরণ। আর একটা হলো তোমার তাতাপানি। এই দুটো নাম দেখবে। এখান থেকে কী বলা হয় বলো? ওই নিচে যে তোমার থাকে লাভা বা আগ্নেয় থাকে, তার জন্য তোমার এখান থেকে জলটা বেরোয়। কি বলো? জলটা তোমার বেরোয় হলো গরম জল বেরোয়। তো এরকম কয়েকটা জায়গায় আছে, যেরকম দিদিভাই বললো পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে আছে, সেই রকমভাবেই এই দুইখানা নাম, সেটা হলো হিমাচল প্রদেশের হলো মণিকরণ পড়ে রাখবে, আর তোতাপানি বা তাতাপানি যাই বলো। তোমাদের যে আজকে স্যার যে তোমাদেরকে কোশ্চিনটা দিয়েছে পুলিশের, ওখানে প্রায় 3-4টা সেটে কোশ্চিনটা আছে। একটা নাম হলো মণিকরণ এবং একটা নাম কি আছে বলো? তাতাপানি। সরব। তার আজকে শেষ। এবার 1 মিনিট নিব জাস্ট। তোমাদের যদি কোনো সাবজেক্টের কোনো কিছু